আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের আজকে আলোচনায় আমি যোগ দিয়েছি। কয়েকটি বিশেষ বিশেষ খবর নিয়ে আপনাদের সাথে আমরা থাকব। এখানে আমাদের সাথে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করে দেবো। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আছেন আমির আলী হাওলাদার, মুসল্লি কমিটির বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান। আছেন এম মাসুদ, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব। আছেন সৈয়দ মুখলিসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি, এবং সে সাথে উনি মুসলিম ঐক্যজোটের চেয়ারম্যান। আছেন দার্শনিক আবু মহিমুসা, উনি গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আজকে আলোচনা আমরা খুবই সংক্ষেপে করব। কয়েকটি বিষয়, দেশি এবং বিদেশি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আজকে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। সেই তামাক মুক্ত দিবস নিয়ে কিছুক্ষণ আগে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। সৈয়দ মুখলিসুর রহমান, সভাপতি মুসলিম ঐক্য, ওনার সঙ্গে করেছি। সেই বিষয়েও কিছু কথা উনি হয়তো বলবেন। মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার, উনি কিন্তু সম্প্রতি একটা রিয়াকশন করেছে যে একটা খবর বাজারে চালু হয়েছিল যে সৌদি আরব 73 বছরের বা 70 বছরের ঐতিহ্য, যে তারা এখানে মাদকের উপরে একটা নিষেধাজ্ঞা ছিল, মদের উপরে, সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার একটা গুজব, মানে তুলে নেওয়ার একটা খবর শোনা গিয়েছিল। এখন উনি এই বিষয়ে কড়া বিবৃতি দিয়েছেন পলিটিক্স ক্লাবের ইন্টারন্যাশনালের পেজে, এবং সেই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, না, এটা গুজব, আমরা আসলে সৌদি উপরে কোনো মদের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি না। আমি আলী হাওলাদার ভাই, সংক্ষেপে এই বিষয়ে একটু বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ব্যাপার হলো যে মদ যেটা নিষিদ্ধ হয়েছে সেটাকে তারা 73 বছর পরে তারা বলছে যে আমরা এটাকে উঠাই নেই, সেই জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে যে তামাক দিবস, সেই জন্য তামাক মুক্ত দিবস, সারা বিশ্বের সমস্ত মানুষকে বলবো যে এই যুব সমাজকে পৃথিবী থেকে সমস্তকে এই তামাক মুক্ত থেকে বাঁচাতে হবে। তামাক থেকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে আপনি সারা পৃথিবীর সমস্ত ক্রাইমগুলি, এই ইয়াবা থেকে আরম্ভ করে যত কিছু আছে এগুলি সব কিছু বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো ভারত থেকে যে সমস্ত জিনিস আমাদের সাথে, মনে করেন ফেন্সি ডিল, এইটা সেটা বিভিন্ন দিনে মাদকাসক্তি যেগুলি আসা আমাদের বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতেছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে, ভারত হতে পারে, মিয়ানমার হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র মানে ডাইরেক্ট তারাই করতেছে। কারণ যেহেতু ঘটনা হলো যে আপনি ফেন্সি ডিল ওখানে কেলকাটায় ফ্রি, বাংলাদেশে আইলে এত টাকায় কিনতেছে। আচ্ছা, অতএব আমরা বলবো যে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদেরকে এটাকে আগে বন্ধ করতে হবে। মানে ভারতের মানে সীমান্ত দিকে সমস্তটাকে বন্ধ করতে হবে। ভারতের সীমান্ত নিয়ে একটি খবর আছে, আপনি একটু রিয়াক্ট করতে পারবেন। সেটা হচ্ছে যে রৌমারী সীমান্তে বা ড্রোন, ভারতীয় ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় দেখা দিয়েছে, যদিও তাদের কারণ হলো এই রুমারি আপনারা জানেন না, এই রুমারিতে এরকম খোসা দিতে গিয়া ভারতের কিন্তু 600 সৈন্য কিন্তু হারাইছে 2001 সালে। আচ্ছা আচ্ছা, ওই রিয়েকশন কিন্তু পিলখানা হত্যা করছে তারা। আচ্ছা আচ্ছা, এখন নতুন করে আবার নাটক করছে তারা, ওইখানে উঠাইয়া নজরদারি বাড়াইছে। না, এটা নাটক একটা করতেছে যে বাংলাদেশকে দেখাইতেছে যে আমরা বহুত কিছু পারি। আচ্ছা, কিন্তু এখন তো উড়াদুড়া যে বাংলাদেশ চারিদিক দিয়ে মারা শুরু করে, তখন তাদেরকে হারিকেন দিয়ে বিচার পাওয়া যাবে না। আমি আশা করবো উস্কানি দিবেন না, যদি পারেন চ্যালেঞ্জ দিয়ে সামনে আসেন। আমরা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সারা বাংলাদেশের বর্ডার ক্লোজ করা আছে, সমস্ত বর্ডারে আমাদের নৌজওয়ানরা আছে, এবং প্রয়োজন হয় বাংলাদেশের থেকে 1 কোটি জনগণ সারা বর্ডার দিয়ে আমরা আপনাদের যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আমাদের উস্কানি দিবেন না। এম মাসুদ, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব, কেমন আছেন? আপনার এই আলোচনায়, পলিটিক্স ক্লাবের এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, তবে আমরা কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আছি। সেই সুবাদে আপনার কাছে একটি প্রশ্ন, যে আজকের পত্রিকায় আজকের খবর যেটা হচ্ছে যে সরে আসতে হবে তরুণদের ক্ষমতার মোহ থেকে। রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা বলেছেন, তরুণদের মধ্যে যে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল বা হচ্ছে, সেখানে কিছু কিছু দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। যে কেউ বলছে যে নাহিদ, যিনি সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সম্প্রতি একটি দল করেছে এনসিপি, তার সভাপতি, তার পিএসের বিরুদ্ধে অভিযোগ কিন্তু চাউর হয়েছে, যদিও নাহিদ প্রকাশ্যে এসে অস্বীকার করেছে। আপনি কিছু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে
প্রথমত রিজওয়ানা চৌধুরী যে বিষয়ে ভিত্তিক কথা বলেছে, এই বিষয় ভিত্তিক কথা ওনার যুক্তিতে উনি আসলে যথেষ্টই বলেছে, কিন্তু আমি আসলে এই কথাকে পুরোপুরি দ্বিমত ঘোষণা করছি এই কথার সাথে। তরুণদের ক্ষমতা থেকে দূরে থাকতে হবে, না না না, ক্ষমতার মোহ মোহ ক্ষমতার মোহ থেকে দূরে থাকতে হবে, এটা কি হলো নাকি? তরুণ বলতে উনি কীভাবে তরুণকে শনাক্ত করছে, এটা একটা বিষয়ে কাজ করবে এখানে। এখন যে মোটামুটি 80 বছর, সেও তো মনে করে আমি তরুণ। ডক্টর ইউনূস বর্তমান না, উপদেষ্টা, বিশেষ করে ডক্টর তরুণদের ইউনূস নেতৃত্বে যে বর্তমান- রাজনৈতিক দলটা হয়েছে উনি সম্ভবত তাদেরকে ইন্ডিকেট করেছে। এই তরুণরাই তো এই ভূখণ্ডে আমাদেরকে বাংলা ভাষা দিয়েছে, এই তরুণরাই আমাদের এইখানে, তরুণ যুবকরাই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড দিয়েছে, নির্দিষ্ট মানচিত্র দিয়েছে, নির্দিষ্ট বিষয়ভিত্তিক সমস্ত অর্জনই তরুণদের। তাহলে তরুণদের ক্ষমতার মোহ থেকে দূরে থাকতে হবে, এটা আসলে বিষয়টা এলোমেলো হয়ে গেল। কারণ আমার রোগ হতে পারে মাথায়, এই জন্য মাথা কেটে ফেলতে হবে বা মাথাকে আলাদা করে রাখতে হবে, এটা কোনো কথা নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে হলো এখানে আসলে তরুণকে তার তারুণ্যের যে বিষয়ভিত্তিক বিকশিত হবে, তার প্রতিভা, সেই ধরনের সুযোগ, সেই ধরনের স্থান আজকে যারা প্রবীণ আছে, যারা অভিজ্ঞ আছে, দায়িত্বশীল আছে, তারা সেগুলো করে দিবে। এখন তারা যেহেতু করতে পারে নাই, তরুণরা আজকে বিপদে চলে যাচ্ছে। তরুণরা বিভিন্ন বিষয়ে দ্বৈত সিদ্ধান্ত কিন্তু উপনীত হচ্ছে। কিন্তু মানে মোহ অর্থ তো লোভ। না, ক্ষমতার লোভ থাকা কি না। ঠিক হবে? লোভ মানুষ মাত্রই- নাকি ক্ষমতার মানে উচ্চাভিলাষ থাকা কি ঠিক হবে? মানে হয়তো ক্ষমতার অবশ্যই দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। ক্ষমতা, মোহ এগুলো থাকতেই হবে মানুষের। এগুলো মানে না আপনি থাকলে তো দায়িত্ব, মানুষের- এর সঙ্গে দায়িত্ব একটা জড়িত আছে না, দায়িত্বের ব্যাপারটা রয়ে গেছে না? এখন আমি যখন দায়িত্বে চলে আসব, তখন আমার ভিতরে যদি মোহ কাজ করে, আমার শাস্তি হতে পারে সেই রকম। এখন মোহ থাকবে না, এটা কোনো কথা হয় নাকি? মানুষের মধ্যে আচ্ছা। বিভিন্ন বিষয় থাকবেই। মানুষ আচ্ছা, তো আচ্ছা। আর রোবট না, রাইট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। মানুষের বিভিন্ন বিষয়ে সীমাবদ্ধতা আছে এবং মানুষের যে মোহ থাকবে। প্রতিভাগুলো আছে, সেগুলো ব্যবহার করেই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অতএব ক্ষমতার যে স্বপ্ন সেটা থাকবে। ক্ষমতার স্বপ্ন নয়, ক্ষমতার প্রচেষ্টা। প্রচেষ্টা। আমি আমার যতটুকু মেধা আছে, সমৃদ্ধ বিষয় ভিত্তিক অবস্থান আছে, সেগুলো যদি আমি বিনিয়োগ না করতে পারি, তার জন্য যদি আমার একটা মোহ তৈরি না হয়, তাহলে তো আমি সেই জায়গাতে আসলে চিন্তাই করতে পারবো না। তাহলে আচ্ছা, আমার আচ্ছা। দৃষ্টিতে আসলে তরুণদের মোহ না, যে কোনো মানুষেরই মোহ থাকতে হবে। এবং মোহ যদি না থাকে, সে আসলে মনুষ্যত্বের সেই বিষয়গুলো বিকশিত করার সুযোগ পাবে না এখানে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের আসলে বিষয়ভিত্তিক যে হীনমন্যতা বা বিভিন্ন ক্ষেত্রে দ্বৈত চিন্তা চেতনা, এগুলো আসলে আমাদের পরিহার করা এগুলো থেকে প্রয়োজন। বের হয়ে আসতে হবে। পরিহার করা প্রয়োজন। আজকে বর্তমান আমাদের যে উপদেষ্টা যে কথাগুলো বলেছে, উনি আসলে বাংলাদেশকে কতটুকু পছন্দ করে, কতটুকু ধারণ করে, সেটা আজকে বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয়। জি, মানে কোন দৃষ্টিকোণ থেকে সে বলেছে সেটা অবশ্য ঠিকঠাক মতো অনেকেই অনুধাবন করবেন না হয়তো, বা উনি ছাত্র জনতার যেই নেতৃত্ব, সেখানে দুর্নীতি অনুপ্রবেশ ঘটেছে, সেই প্রেক্ষাপটে হয়তো বলতে পারেন উনি। হ্যাঁ, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান, মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান। আচ্ছা, আপনি শুনেছেন যে 200 ব্যবসায়ী নিয়ে ঢাকায় এসেছেন চীনা বাণিজ্য মন্ত্রী, এবং সেখানে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট, মানে বিডা আয়োজিত এই ব্যাপার স্যাপার, চায়নার সঙ্গে আমরা বেশি মানে ব্যবসা বাণিজ্যে ঝুঁকে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আবার আপনার মানুষ চিনতে ভুল করেছে, বিএনপির পক্ষ থেকে কেউ না কেউ এটা বলেছে যে মানুষ চিনতে ভুল। মানুষ তাদের সঙ্গে কথায় কাজে সম্ভবত এক হচ্ছে না। নির্বাচন প্রসঙ্গ আছে, সে সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক ব্যাপার আছে, এবং সেই সঙ্গে ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল সম্পর্ক, সেই সাথে চায়নার সঙ্গে সমীকরণ। আপনি কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের চীনের সাথে একটা বাণিজ্যিক চুক্তি সবসময় ছিল, কারণ 80% যন্ত্রপাতি এবং কৃষি অনেক কিছুই চীন থেকে আসে। তাই আমি মনে করি ডক্টর ইউনূস যে উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই বাংলাদেশের জন্য একটা ভালো হবে। কারণ চীন যদি আমাদের দেশে একটা শিল্প কারখানা বা একটা কিছু করে ব্যবসার দিকে এগিয়ে যেতে পারে, যেমন সবচেয়ে আমাদের দরকারি জিনিস হলো মোবাইল। দেখেন বাংলাদেশে কিন্তু বড় বড় মোবাইল কোম্পানি নাই, ভারতে কিন্তু অনেক মোবাইল কোম্পানি আছে। ভোডাফোন, সেই ভোডাফোন বিশ্বের মধ্যে নাম করছে। আমি মনে করি যে বাংলাদেশের সাথে চীনের যদি একটা সম্পর্ক হয়, তাইলে আমার মনে হয় এখানে ভোডাফোনের মতো ঠিক ভালো ভালো ফোনও আমাদের বাংলাদেশে তৈরি হতে পারে। কারণ আমাদের এখানে যদি এই ফোনের কারখানাগুলো হয়, শ্রমিক অনেক কাজ করতে পারবে, দেশের অনেক উন্নত হবে।
এই জন্য না, এরকম অনেক বাণিজ্য চুক্তি, সমঝোতা স্মারক ইত্যাদি জাপানের সঙ্গেও হয়েছে। বাংলাদেশে যদি জাপান, চায়না বিনিয়োগ করে, বাংলাদেশের উন্নয়ন অনেক বেশি মানে মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা তো আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে 82%ই বিষণ্ণতায় ভুগছে। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। যেহেতু দার্শনিক আবু মহি মুসা গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, দর্শনের বিবেচনায় আপনি এটা একটু এই খবরকে বিবেচনা করবেন, বলবেন। সে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের 82%ই বিষণ্ণতায় ভুগছে, এরকম একটা শিরোনাম এসেছে। ধন্যবাদ আপনাকে। এই যে জুলাইয়ের যে আন্দোলন, তরুণদের একটা ভূমিকা আছে। তরুণরা যে ভূমিকা রাখছে এটা খুবই প্রশংসনীয়। আচ্ছা, কিন্তু এর পরবর্তীকালে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতির অভিযোগটা, এইটা তাদের এই সুনামটাকে ক্ষুণ্ণ করতেছে। এই বোধ কিন্তু তাদের নেই। আর 2 নম্বর কথা হলো, মানুষ জন্মগতভাবে অপরাধ প্রবণ, কাজে লোভ থাকবে, কিন্তু সেটা যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে আমি বলবো জুলাইয়ের যে আন্দোলন এটা ভেস্তে চলে যাবে। না, কিন্তু এখানে মানে সংবাদের শিরোনাম এসেছে যারা আহত, মানে যারা আহত তারা ঠিকঠাক মতো সুচিকিৎসা পাচ্ছে কিনা সে প্রশ্ন রয়েছে, এবং তাদের জীবন ভবিষ্যৎ, কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ, তাদের মধ্যে 82% বিষণ্ণতায় ভুগছে। এখন ব্যাপার হচ্ছে যারা আহত, যারা পঙ্গু হয়ে আছে, এখন এই বিষয়ে তো সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু আমি একটা জিনিস বিষয়ে লক্ষ্য করছি যে কিন্তু সাহেব একা কি করবে। আচ্ছা, ওনার চারিদিকে শত্রু, ওনার নিজের যে উপদেষ্টা তারা তার শত্রু, তারপর রাজনৈতিক দলগুলো তার শত্রু, ভারত শত্রু, এত শত্রুর মধ্য দিয়ে হচ্ছে উনি কোন কাজটা সঠিকভাবে করতে পারে না। একটা জিনিস করতেছেন, আন্তর্জাতিকভাবে যেভাবে অগ্রসর হচ্ছে, আগামী 54 বছরের যে পিছনের দিকে টান, সেটা উনি যদি 5 বছর থাকতে পারেন, তাহলে 54 বছর আমরা আগাই নিতে পারবেন। আচ্ছা, সেটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের এই ঝটিকা আলোচনায় খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা মানে গেলাম, সবার কাছে 1-2 মিনিট প্রতিক্রিয়া পাওয়ার জন্য। দার্শনিক আবু মহি মুসা, সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ, সৈয়দ মোখলেসুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান, মাসুদ মাসুদ, গ্রিন পার্টি বাংলাদেশের মাননীয় মহাসচিব, এবং উনি যেই বক্তব্যটা বলেছেন তার সঙ্গে অনেকেই একমত হবেন যে নিশ্চয়ই এই তরুণদের মধ্যে একটা ক্ষমতার বা দায়িত্ব নেবার ইচ্ছা থাকতে হবে। সেটার মোহ যেভাবে উল্লেখ করা হয়েছে, এক ধরনের নেশা বা মোহ বা লোভ, সেটা কম বেশি তো থাকবেই, কিন্তু তার মধ্যে দায়িত্বের ভাগটা বেশি থাকতে হবে। আপনার কাছে এখন আর ক্যামেরায় আমরা যাব না। আজকে ঝড় বৃষ্টি হবে অনেকগুলো জেলায়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের নিজস্ব প্ল্যাটফর্মে আমরা একটা প্রতিক্রিয়া একটু পরে নেব। বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার ইন্টারন্যাশনালি অনেক ফেমাস, এবং উনি বেশ কিছু রিয়াকশন দিয়েছেন, যেগুলো সৌদি আরবে মদ 70 বছরের যে মদের নিষেধাজ্ঞা সেটা তুলে নেবার ব্যাপারে সৌদি আরব সম্মত হয়েছিল এবং শিথিল করবার জন্য সেই বিষয়ে উনি প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরেছিলেন পলিটিক্স ক্লাবে, এবং সেখান থেকে সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রিয়াক্ট করেছেন, বলছেন না 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 আমরা এরকম কোনো কথা বলি নাই। তো এবং পত্রিকাগুলো নিউজ করেছে যে তারা ইউটার্ন নিয়েছে, মানে তারা তাদের কথা ঘুরিয়ে ফেলেছে। যাই হোক, আমির আলী হাওলাদার বলেছেন যে কথা ঘুরিয়ে ফেলুক আর যাই ফেলুক, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং সৌদি আরবের মতো পবিত্র মাটিতে যেন আর মদকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা কল্পনাও যেন চিন্তা না করেন। তো আজকে আমি একটু কথা বলে এখানে শেষ করব। যেহেতু সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি তাণ্ডব, প্রাকৃতিক দুর্যোগ, সেই সাথে নির্বাচন নিয়ে টানাপোড়েন, কেউ বলছে, বিএনপি বলছে যে এটা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, আর কেউ বলছে ডিসেম্বর থেকে জুনের দূরত্ব খুব বেশি না, জুন এবং ডিসেম্বরের মধ্যে কিছু তারিখ বিভ্রাট, এটা নিয়ে কী হতে যাচ্ছে তা জানি না। পরিবেশ উপদেষ্টা তো বক্তব্য বলেই দিয়েছেন যে জুনে আমরা আমাদের সব কিছু নদী দূষণ ইত্যাদি ইত্যাদি এগুলো সব আমরা হস্তান্তর করে দেব, বাকি কাজটা নির্বাচিত প্রতিনিধিরাই করবেন। তাতে বোঝা যাচ্ছে যে জুনের আগে আর নির্বাচনের সম্ভাবনা নেই। আর যদিও এখানে প্রেক্ষাপট তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়,
এবং একটি আলোচনায় আমাদের আমির আলী হাওলাদার উনি বলেছেন যে জুনের কথাই স্পষ্টই বলেছেন যে সে বিষয়ে একটু এক লাইন বলেই আমরা তো শেষ করব। না, তবে আসলে ঘটনা হলো দুইটা জিনিস। একটা হলো যে আগে সারা বাংলাদেশের জনগণকে যেই হত্যার বিচার আগে হবে না নির্বাচনটা আগে চাবেন? আচ্ছা আচ্ছা যদি নির্বাচন আগে চান তাহলে হত্যাকে বিসর্জন দিতে হবে। আচ্ছা আচ্ছা আর যদি আপনার হত্যার বিচার আগে করেন এবং সেই আওয়ামী লীগের সাজানো বাগান, সেই দিল্লি সাজানো বাগান দিয়ে আপনি নতুন গ্রুপ না করে সেই সমস্ত সেই আপনার ভোট কেন্দ্রকে সুন্দরভাবে পাহারাদার নিয়োগ না দিয়ে আচ্ছা আচ্ছা আপনি যখনই আমার ভোট দিবেন আবার একই অবস্থা হবে। সেই একই অবস্থা হবে। এই জন্য আমি বলি আগে এদের বিচার হোক, বিচারের সাথে সাথে এবং সমস্ত যতটি সেন্টার আছে সমস্ত সেন্টারটা জাতীয় কমিটি করে যাতে ভোট চোরেরা ভোট চুরি না করতে পারে এরকম একটা কমিটি করে দিয়ে সারা বাংলাদেশে প্রয়োজনীয় একটা ব্যবস্থা নিয়ে নির্বাচন করে দেন। মানে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন কখনোই সুষ্ঠু হওয়ার কথা না। এবং মাসুদ 1 মিনিটে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না, আপনার পরে এই বিষয়ের উপরেই আরও প্রতিক্রিয়া নিব যারা আরও পার্টিসিপেন্ট আছেন। আমরা আলোচনা করছি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে এবং বাংলাদেশে এটার সদর দপ্তর মাসুদ, গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব। নির্বাচন ডিসেম্বর নাকি জুন? বিষয়টা আসলে এত হালকা হয়ে যাচ্ছে দিনে দিনে। নির্বাচন একটা সুষ্ঠু বিষয়, হ্যাঁ, সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়। তো এই বিষয় নিয়ে সময় আসলে নির্ধারণ করা উচিত নির্দিষ্টভাবে। যে বা যারা নির্বাচিত নয় তাদের সময়ে যে ঘটনাগুলো তারা করবে তাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা, সুনির্দিষ্ট বিষয়বস্তি থাকা প্রয়োজন ছিল, সেটা এখনো দেয়নি। তারা তাদের সম্পদের হিসাব দেয়নি এখনো, তারা যা যা করবে এটা দেয়নি। মানে এই যে ঘটনা উপদেষ্টারা বর্তমান দায়িত্বপ্রাপ্তরা, তার আগে তো দরকার যে প্রশাসনের সংস্কার, তাহলে নির্বাচন তো সুষ্ঠু হবে না। সবকিছু তালিকা দেখ, একটা তালিকা প্রণয়ন দরকার ছিল না তারা যে। কিন্তু এরকম হয় নাকি যে 80 মন তেলও পুরবে না, রাধা ওয়ান নাচবে না? কবে আপনি সংস্কার শেষ করবেন আর কবে নির্বাচন হবে, এরকমটা দোলাচলের মধ্যে পড়বে না? সেটাই তো আমি বলছি, সেই বিষয়গুলোই বলছি। আসলে এই যে 9 মাসের যে একটা ঘটনা, মানে 10 মাস প্রায় হয়ে গেল, 10 মাসে কিছুই তারা করতে পারলো না। কেন পারলো না? ওই যে বাংলাদেশে প্রবাদ আছে না, নটের গাড়ি কটে যায়। জি জি, এই ধরনের বিষয়গুলো তারা এইভাবেই যদি চলমান রাখে তাহলে আসলে ভালো কিছু হবে না। যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এরই মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেল 10 মাসে, সেটার দায়ভার কে নিবে? আরো 6 মাস বা আরো 1 বছর যদি যায় সেগুলোর দায়ভার কে নিবে? উন্নয়ন পার্টি, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান, আপনার 1 মিনিটের মধ্যে আপনি বলবেন যে দায়ভার কে নেবেন? আপনি নেবেন? দায়ভার তো যারা ক্ষমতা এখন উপদেষ্টা আছে তারাই নেবেন আমি মনে করি। আচ্ছা, ডিসেম্বরে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত। কারণ আমরা যদি সংস্কার করি, কি সংস্কার করবো? কোনো তো আমি আজকে 8-9 মাস হলো কোনো সংস্কারের নমুনা তো দেখতে পাচ্ছি না। আমি বলতে চাই সংস্কার করতে হবে নির্বাচন কমিশনকে। আচ্ছা, নির্বাচন সংস্কার লাগবে না, নির্বাচনই তো প্রশাসন এটা থাকে, ডিসি এসপি এরা প্রশাসনই আছে, তাই এটার দায়িত্ব তো নির্বাচন কমিশনেরই। এই প্রশাসন পুরো আপনি বলতে চাচ্ছেন যে যার বুদ্ধি হয় না 9 বছরে তার হবে না 90 বছরে। 90 বছর শর্টকাটে যদি সংস্কার করতে নাই পারেন তার কোশ্চিন কালো পারবেন না, তাহলে হবে না। দার্শনিক নির্বাচন আমি আবু মুহিব মুসা চাই। আপনি কি ডিসেম্বরে চান? মুরগি আগে না ডিম আগে? না, আমি নির্বাচন ডিসেম্বরে চাই না। আপনি চান কবে? আমি চাই আভ্যন্তরীণ কিছু বিষয় আছে সংস্কার করার জন্য, সেইখানে সংস্কারটাকে করে। আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কারের দরকার আছে, তারপরে বিচারের সংস্কারের দরকার আছে, তারপরে প্রশাসনের সংস্কারের দরকার আছে। সেগুলোর দিকে কোনো নেই, দৃষ্টি নেই। এখন ইউনূস সাহেব একা কি করবেন? উনি মানে উনি বিশ্বের যে দরবার থেকে উনি যা অর্জন করতেছেন, এটা যদি বলবৎ থাকবে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশ মানে একটা অবস্থানে পৌঁছে যাবে। কিন্তু সেটা উনি একা ওনার পক্ষে সম্ভব না। অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে গ্রহণযোগ্য সময়। কোশ্চিন কিয়ামত পর্যন্ত সংস্কার হবে না পর্যন্ত না। এবং এখন আমি যেটা বুঝি, কিয়ামত কবে? আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বুঝি, সংস্কার আপনি নির্বাচন দিলেন, নির্বাচন দিয়ে কাকে আপনি করবেন?
আমরা এই কি জনগণের সমর্থন কি আসলে বিএনপি পাচ্ছে না? যে বলছে যে গয়েশ্বর রায় তো একটা জায়গায় প্রেক্ষাপট বিএনপির প্রসঙ্গে বললেন আমি কিন্তু যে জনগণ মানে বিএনপি জনগণ চিনতে ভুল করেছে, মানে আসলে কি শেষমেশ সবাই বলছে যে সংস্কারটাই আগে হোক নাকি? এই যে সমর্থন, হুম, এই সমর্থন দিয়ে কিন্তু বিচার করা যাবে না। আচ্ছা, এরা আপনার এই যে অনেক অনুষ্ঠানে দেখছি, এই 200 টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় একটা অনুষ্ঠানে, 150 দেয়। হ্যাঁ 150 দেয় 200 দেয় দিয়ে নিয়ে এসে হল ভর্তি করে করে দেয়। এই যদি হয় আমাদের জনগণ, তাহলে কি করে হবে বলেন? তাহলে জনগণের সংজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে পাবলিক পারসেপশন তো রয়েই গেছে। আবু মহি মুসা দার্শনিক, আপনি দর্শন নিয়ে অনেক গবেষণা করেন, গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আপনি বলছেন প্রকৃত অর্থই যে সংস্কারটা দরকার সেই সংস্কার শেষ না করে নির্বাচনে হাত দিলে হবে মারাত্মক ভুল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে আপনি বলেছেন যে ওনার মতো একজন মানুষ একা হয়ে যাওয়ার কথা না, নাকি? আমি সেটাই মিন করি। মানে উনি একা। কারণ এই যে আমরা দেখেছি জাতীয় পার্টি দেখেছি, আমরা আওয়ামী লীগের দেখেছি, আমরা বিএনপির দেখেছি, কেউ দেশ চালাইতে পারতেছে না। এনরা যদি আবার ক্ষমতায় যায়, এই মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে এই যে আওয়ামী লীগের চেয়েও মানে আরো ক্ষতিকর হবে দেশের জন্য। ক্ষতি হবে কি হবে না তার গ্যারান্টি নেই। না, গ্যারান্টি তো অবশ্যই আছে। আছে। কারণ হ্যাঁ, মানুষ জন্মগতভাবে অপরাধ এরা তো নির্বাচন দিলে নির্বাচন, আর তুমি সংস্কারের কথা বলো আগে, তাতে 5 বছর যদি লাগে 5 বছর আগে সংস্কার করো। কিন্তু তুমি নির্বাচন দেওয়ার অর্থ হচ্ছে যে আমি ক্ষমতায় যাব। এখনই তো দেখা যাচ্ছে 5 বছর লাগাবেন কি? এই সরকারের মধ্যেই তো দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি তো সেইটাই বলছি, এরাই তো পাচ্ছে না। একমাত্র ইউনিট ছাড়া আমি এই বিষয়ে যদি আর একটু বলতে চাই। যারা আছে ইউনিট যারা আছে সবাই মানে হ্যাঁ, এই দুর্নীতি পরায়ণ, আমি বলবো একদম ঢালাই বলবে। ইউনূস সাহেব কি ওই শেখ হাসিনার মতো হলো নাকি? শেখ হাসিনা বললো যে আমি কিছুই করি নাই, সব আমার লোকজন করছে অন্যায় দুর্নীতি। এখন যদি আমার উপদেষ্টারা দুর্নীতি করে, উপদেষ্টার পিএসরা করে, সেই দুর্গন্ধ ইউনূসের গায়ে লাগবে না? আপনি কি অবশ্যই বলেন? লাগবে। তা বলেন ইউনূস ছাড়া সবাই করে, আমার পিএস যদি করে তা আমি কি কি করতেছি? তা পিএস মরিচ এগুলো সরাই ফেলেন না কেন? এখন সেইটাই হলো কথা। অনেকেই বলছে যে এই যে সেটআপ, উপদেষ্টাদের সেটআপ পাল্টাতে হবে। পাল্টাইতে হবে। যারা জ্ঞানী মনে করতে হবে যে এই জ্ঞানী, তাদের কি না সেটা বহুত লোক আছে। আচ্ছা, আমরা আলোচনা শেষ করবো কেননা যে 1 মিনিট, আমি 1 মিনিট মানে তো আজকে বাংলাদেশের 1 মিনিট, তো আমি আলোচনা শেষ করবো। হয়তো অনেকে বলবেন যে গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে আমরা পার্সিয়ালিটি করে ক্যামেরা বেশি ধরেছি। সৈয়দ মুখলিসুর রহমান, আপনার এই রাউন্ড টেবিল থেকে আপনাকে শেষ কোনো কিছু বলার আছে কিনা? আমি চলে যাবো ওইদিকে, কিছু বলবেন? অবশ্যই আমি বলতে চাই যে ইউনূস সাহেবের একটা আমি রাজনৈতিক দলের একটা ছোটখাটো রাজনৈতিক দল থেকে বাংলাদেশ উন্নয়ন পার্টি, বাংলাদেশ উন্নয়ন পার্টিতে বলতে চাই ডিসেম্বরই যুক্তিযুক্ত একটা নির্বাচন দিলে ভালো হয়। ডিসেম্বরের মধ্যেই হতে হবে, এর মধ্যে যতটুকু সংস্কার করা সম্ভব। আপনি আর কিছু বলবেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে অনেকের মতেই যে ব্যবস্থাপনাটা এরকম হয়ে যাচ্ছে এককেন্দ্রিক, স্বৈরকেন্দ্রিক, যে আসলে ডক্টর ইউনূস বর্তমানে মনে হয় একা, পুরোপুরি একা, উনি ভালো আর বাকি সবাই খারাপ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, আমি যদি একজন ডাকাইত হই, কাউকে আর ডাকাইত হতে দিব না, সবাইকে চোর বানাবো, তাহলে আসলে ডক্টর ইউনূস মানে ভালোর সংজ্ঞার দিকে কোন দিকে? সেটাই এখন বিষয়টা এখানে প্রশ্নবিদ্ধ। আরেকটা বিষয় হচ্ছে মানুষের বা যে কোনো বিষয়ের প্রতিষ্ঠানের সৃষ্টিটাই যদি অবৈধ উপায়ে হয়, তাহলে ধ্বংস বা এটা চলমানতা কি আসলে বৈধ দিকে যাবে কিনা? এখন ডক্টর ইউনূস যেই পথে আজকে এই আমাদের এই দায়িত্ব গ্রহণ বর্তমান রাষ্ট্রের, সে আসলে ছাত্রদের দ্বারা নিয়োজিত। তাহলে কেন সে ছাত্রদের দ্বারা নিয়োজিত? নিয়োগপ্রাপ্ত। সে আজকে রাষ্ট্রের জনগণের স্বার্থে না, সর্বজন স্বার্থে তার দায়বদ্ধতা নাই, সে ছাত্রদের জন্য। আবার তারই উপদেষ্টা বলতেছে তরুণদের আজকে মোহ হয়ে যাচ্ছে ক্ষমতার। কিন্তু বিষয়গুলো কেমন? আমি আলী হাওলাদার ভাই, প্রত্যেকটা পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত তার যে অবস্থানগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি আজকে প্রতীয়মান হয়ে যাচ্ছে, উপস্থাপিত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রত্যেকটা উপদেষ্টার সাথে তার যে অধীনস্থ অঙ্গন, সেই অঙ্গনগুলোর সাথে তাদের সুসম্পর্ক নাই। কেন নাই? তাহলে আজকে তারা কিভাবে এই সংস্কারগুলো করবে? এবং ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকে 9 মাসের অধিক সময় হয়ে গেছে। সংস্কার করবার জন্য এদের উপদেষ্টা কমিটি সদস্য বাড়ানো উচিত। না, সেটা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা অন্য বিষয়। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত যেই সময় হয়ে গেছে 9 মাসের অতিরিক্ত, কিন্তু এই সময়ে তার অর্জন কি? বেশ কিছু উনি অডিট কমিটি, বেশ কিছু কমিটি বানিয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক। সেই কমিটিগুলো সবাই
তাদের প্রতিবেদন জমা দিয়েছে, শ্বেতপত্র- জি প্রতিবেদন জমা দিয়েছে, তো সেইগুলো বিষয়ভিত্তিক তো আর কিছু হলো না, থাকে না। থাকেও না, তাইলে তো আর কিছু করার দরকার নেই। আজকেই এখনই উনি আসলে পদত্যাগ করে ওনার কাজ উনি করেন, এখনই বা ডিসেম্বরে নির্বাচন, একেবারে এখনই নির্বাচন তো এখনই। দরকার। এখন তো বাকি আছে দিয়ে হাতে দেয়। সময়, আমার কথা হচ্ছে জনগণ, কারণ আমরা তো সবাই বলেছি ডিসেম্বর। আমির আলী হাওলাদার ভাই, আমার মনে হয় এখনই আসলে পদত্যাগ করবে? হ্যাঁ, আমার মনে হয় যে উনি আসলে ঘটনা হলো উনি যেটা করে দিচ্ছেন এটা দীর্ঘ 53 বছর কেউ করতে পারে নাই। কারণ হলো এই গুণে খাওয়া আওয়ামী লীগের যে অর্থনীতিকে পঙ্গু, সেই পঙ্গুর থেকে উনি সারা পৃথিবীতে একটা একটা বিরল একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এই ডক্টর ইউনূস দ্বারাই সম্ভব হয়েছে, নাহলে বাংলাদেশের কারোর দ্বারা কোনোদিন সম্ভব হতো না না। না, কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব বলছে এখনই পদত্যাগ করতে। না না না, কারণ কি উনি পদত্যাগের যে ওনার পাশে যেই ভারতের যে সমস্ত উনি যেই যাদেরকে নিয়ে এখন প্রতিষ্ঠিত করেছেন তারাই কিন্তু সেই আওয়ামী লীগের এখনো সেই দোসররাই ওনার পিছনে আছে, ওনাকে কাজ করতে দেয় নাই। অতএব ওনার কাজ না করতে হলে করবে, বাধ্য হয়েছে পদত্যাগ করবেই, করবে কি না না, সেই রাক্ষোভ থেকে উনি সেই ক্ষোভ বলছেন। থেকে সে পদত্যাগ করতে পারে। কারণ হলো আজকে ওনাকে তো ব্যাপার হলো যে পুরো বডিতে হলে ঘাও, আপনি ওষুধ লাগাবেন কোথায়? সারা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ ওষুধ দেবেন দেবেন কোথায়? কোথায়? কারণ হলো আজকে আপনার প্রত্যেকটা জায়গায় আজকে দেখেন আপনার সমস্ত সংস্করণ বাইক দিয়ে কোথায় যান? নারী সংস্করণে। কারণ এখানে কোরআনের সাথে সংস্কৃতি, এটা জনগণের সাথে সংস্করণ। কারণ এইটা আপনি করতে কেন গেলেন? আজকে যেখানে যেটা সংস্করণ দরকার, আচ্ছা। সেটা হলো কি আপনার প্রথম হলো নির্বাচন কমিশনকে সংস্করণ করেন, তারপরে মনে করেন যে আপনার যেটা প্রশাসনটাকে ঠিক করে দিয়ে নির্বাচন দেন, তারপরে মনে করেন যে আপনার অর্থনীতি ডেভেলপমেন্ট করেন। আপনার পাশে ডাইনে পাশে যেই সামনে উপরে যে চোরগিলে আছে সেই চোরগিলে বাদ দিয়ে দেশপ্রেমিক জনতা নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ করেন। উপদেষ্টা পরিষদ জেলে সাজানোর কথা জেলে বলছেন সাজানো, আপনি। আপনি জেলে এবং সেই সাজানো। সাথে সংস্কার করতে যতটুকু সময় সময় লাগে আপনি করে লাগুক, আপনি নির্বাচন দেন। সেখানে কোনো বাধা নেই। তবে যদিও অনেকের বক্তব্য যে তারা যেভাবে দুর্নীতিতে নিমগ্ন হয়ে যাচ্ছে, তাতে তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে মানে কেটে পড়া দরকার। এমন কেউ বলছে। গ্রিন পার্টি বাংলাদেশের মহাসচিব তো সেটাই বললেন, রাক্ষোভের বশবর্তী হয়ে, যেহেতু প্রধান উপদেষ্টা অত্যন্ত যোগ্যতম একজন ব্যক্তি, কিন্তু ওনার যে সাথে যারা আছে তাদের কারোর সঙ্গে ভিতরের সমন্বয়ের অভাব তো রয়েই গেছে। আজকের আলোচনা বাড়াবো না, যদি তারপরেও যদি কারোর কোনো মনে কোনো ইম্পর্টেন্ট ইস্যু থেকে থাকে তার থেকে ক্যামেরা ঘোরাবো। আর যদি মনে করেন যে আলোচনা এখানেই শেষ না, করে তারপর দিতে হবে। হলো তাদের শেষ কথা হলো সেটা হলো ডক্টর ইউনূস তথ্য সন্ত্রাসের আগ্রাসনে পড়েছেন এবং কথা হলো উনি সামনের দিকে বেশি দিন অগ্রসর হতে পারবেন না। কারণ হলো কি, ওনাকে কোনো মতেই পার্শ্ববর্তী রাষ্ট্র ওনাকে কোনো মতেই সামনের দিকে অগ্রসর হতে দেবে না, আপনারা যে কোনো বিনিময় হোক, এটাকে ওনাকে যাতা দিয়ে রাখবে। সেনাবাহিনী রাজনীতির উপরে হস্তক্ষেপ করে থাকে। ওনার তো রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। উনি এমনভাবে খোলামেলা বক্তব্য দিচ্ছেন। সেরকম তো রাজনীতির লোক না, উনি কেন বলবেন? হ্যাঁ, রাজনীতি ওনার ভারতের তো বলার কোনো অধিকার নেই। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে, হ্যাঁ, দালাল, ওই প্রেসক্রিপশনে, মানে প্রেসক্রিপশনে এবং এটা একটা শক্তিশালী একটা ইউনিটি কাজ করতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা বেশি বাড়াবো না। সেনাবাহিনীর প্রসঙ্গ এসেছে, সেনাবাহিনী কিন্তু বলেছে যে আমরা ব্যারাকে ফিরে যেতে চাই, আপনারা ঠিকঠাক মতো নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের ক্ষমতা ছেড়ে দেন। যাবে না করবে কি? আপনি যেহেতু ম্যাজিস্ট্রেটি পাওয়ার যে আপনি কাজ করেন না, কাজ করতেছেন না, আপনি করেন কেন? ওই সেই ভারতের দালালি করতেছেন। অতএব 18 কোটি জনগণ দিয়ে তাকাইতেছেন ভারতের দিকে। অতএব আপনি এখান থেকে মুক্ত হয়ে আসেন। আমি মনে করি এই যে চাঁদাবাজি, ছিনতাই, রাজধানী, অনেক কিছু এটা বন্ধ করার কোনো ব্যাপারই না, কিন্তু সেখানে সেটা বন্ধটা করবে কে? এটার দায়িত্ব আপনার, আপনি করতেছেন না, আপনি করতেছেন। কারণ আপনার দায়িত্ব হচ্ছে এগুলো স্টপ করার, মানে শৃঙ্খলা গোলাটো করতেছেন। আমি একটু বলতে চাই, কিন্তু আমরা আমাদের হাতে সময় নাই। আপনি 1 মিনিটে এক সেকেন্ড এক সেকেন্ড আমি বলতে চাই যে আমরা ভারতের দালালি করব না, পাকিস্তানের দালালি করব না, আমরা আমার বাংলাদেশ নিয়ে থাকবো। আমরা চাই অতি শীঘ্রই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। নির্বাচন না হলে দেশের যে কি পরিস্থিতি হবে আপনারা বিশ্বাস করবেন না। আসলে নির্বাচন দেন, আপত্তি নাই, কিন্তু নির্বাচন করে রোডম্যাপ দেন, রাষ্ট্র কিভাবে চালাবেন সেই কাঠামো তৈরি করেন। সে দলীয়ভাবে আপনি একটা কাঠামো তৈরি করে জনগণকে সামনে প্লেস করেন যে আমরা এই কাঠামোতে রাষ্ট্র পরিচালনা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মানে লাইভ হচ্ছে না, যার কারণে রেকর্ডেড, এটা আমাদের ক্যাপাসিটির বাইরে চলে যাবে। আমি মনে করি যে তারেক জিয়া যে কয়েকদিন তরুণের সমাবেশে বক্তব্য দিয়েছিলেন, ভিডিওতে বলেছিল যে আমরা পিন্ডি না, দিল্লি না, অন্য কোনো দেশ, আমরা চাই শুধু বাংলাদেশ। স্লোগানটা খুব ভালো লেগেছে। যদিও
সবাই সেটাই চায়। তারপরেও পিন্ডি এবং দিল্লি মাঝে মাঝে আমাদের এখানে পিন্ডি চটকায় এবং কেউ কেউ সেখানে দালালি করে, কেউ দিল্লির, কেউ পিন্ডির। আসলে আমার মনে হয় যে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ উন্নয়ন পার্টির পক্ষ থেকে এবং মুসল্লি কমিটির পক্ষ থেকে আমরা সবাই একমত হতে পারি যে না, আমরা বাংলাদেশের পক্ষে থাকবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের আজকে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। কতটুকু দিতে পারলাম জানি না, আপনারা সবাই আপনাদের মতামত রাখতে চাইলে আমাদের স্টুডিওতে এসে হাজির হবেন, 2x2 পুরানা পল্টন, ঢাকা, আজিজ অটোসের দোতলায়, জামান সেন্টারের পাশে আসবেন, আলোচনায় অংশ নেবেন, মতামত তুলে ধরবেন এবং পক্ষে বিপক্ষে আপনার মতামত তুলে ধরবেন। মনে রাখবেন, আমরা আওয়ামী লীগের, বিএনপির, জামাতের কারো পক্ষে নই, কারো বিপক্ষ নই। পলিটিক্স ক্লাব একটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের মানুষ যেন নমসের বাইরে কথা না বলে, দুর্নীতির বিরুদ্ধে থাকে এবং বাংলাদেশের মানুষ যেন গণতন্ত্রের সপক্ষে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।